তো ইতিমধ্যেই আমি আপনাদের অপারেটর সম্পর্কে পূর্ণাঙ্গভাবে ধারণা দিয়েছি। আশা করি কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটরস, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, ইউনারি অপারেটরস সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন। এবার চলুন আমরা কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে জানব। খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো এখানে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কন্ডিশনালি কীভাবে স্টেটমেন্টকে কন্ট্রোল করা যায়, অর্থাৎ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আমরা প্রথমে জানবো অ্যান্ড দেন পরবর্তীতে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে জানবো। তো এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা কি এবং কিভাবে ইফ এলস সুইচ এগুলো ব্যবহার করে কন্ডিশনালি কিভাবে স্টেটমেন্টকে কন্ট্রোল করতে হয় সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা কন্ডিশনাল পার্টটা শেষ করব অ্যান্ড দেন আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টে যাব। ওকে, তো চলুন শুরু করে দিই। আমি প্রথমে এখানে নিয়ে আসলাম আপনাদের বেসিক একটা প্রোগ্রাম তৈরি করা। এখানে আমরা আউটপুট দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কাজটা করব, প্রথমে স্টেটমেন্ট কি সেটা বোঝার চেষ্টা করি। তো উদাহরণস্বরূপ আমি এখানে যেটা করতে যাচ্ছি, কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে একটা আউটপুট দেখাতে যাচ্ছি। এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাতে যাচ্ছি না, দরজাক আমি এখানে দেখাতে যাচ্ছি পজিটিভ নাম্বার। ওকে, ফেয়ার এনাফ। তো একটা নাম্বার আপনি চিন্তা করুন, সেটা হতে পারে একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিতে পারি নাম্বার, আমরা রাখতে পারি এখানে 30। তো এই নাম্বার 30টা আমরা প্রোগ্রামের মাধ্যমে চেক করবো এটা পজিটিভ কিনা, কিংবা এটা নেগেটিভ কিনা, কিংবা এটা জিরোর সমান কিনা। এই তিনটা জিনিস হতে পারে একটা সংখ্যা, তাই না? একটা সংখ্যা আইদার পজিটিভ, নেগেটিভ অথবা জিরো হতে পারে। তো এখানে একটা স্টেটমেন্ট আমি ইউজ করেছি, এটা একটা স্টেটমেন্ট পজিটিভ নাম্বার, আর একটা স্টেটমেন্ট এখানে নিচ্ছি নেগেটিভ নাম্বার, অ্যান্ড দেন আরেকটা স্টেটমেন্ট এখানে নিচ্ছি জিরো। দ্যাটস অল, তিনটা স্টেটমেন্ট এখানে পাচ্ছি আমরা। সো এই সংখ্যাটা অবশ্যই কোনো একটা কিছু হতে পারে, সে পজিটিভ হতে পারে, কিংবা নেগেটিভ হতে পারে, কিংবা জিরোর সমান হতে পারে, আমরা যে কোনো একটা সংখ্যা নিলে। বাট একসাথে তিনটা স্টেটমেন্ট কিন্তু এক্সিকিউট আমরা করতে পারবো না। আইদার কোনো একটা সংখ্যা পজিটিভ হবে, অথবা নেগেটিভ হবে, অথবা জিরো হবে। তো সেই জন্য আমরা যে এই স্টেটমেন্টগুলো রয়েছে এগুলো কন্ডিশনের মাধ্যমে আমরা কন্ট্রোল করব। তো কখন একটা সংখ্যা পজিটিভ হবে? যদি ইফ সেই সংখ্যাটি, যে সংখ্যাটা আমরা চেক করতে যাচ্ছি সেটা যদি জিরোর চেয়ে বেশি হয় বা বড় হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা একটা পজিটিভ নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইফ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করছি। আবার বোঝার চেষ্টা করুন। এখানে দেখতে পাচ্ছেন ইফের জন্য যে সিনট্যাক্স ইউজ করেছি, যদি কখনো কন্ডিশনালি কোনো স্টেটমেন্টকে কন্ট্রোল করতে চান আপনারা ইফ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। ইফের মধ্যে, এই যে ইফের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ডিশন রয়েছে, আপনারা যে কোনো কন্ডিশন এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি যে কন্ডিশনটা ব্যবহার করেছি সেটা হচ্ছে চেক করতে চাচ্ছি সংখ্যাটা জিরোর চেয়ে বড় কিনা। যদি জিরো থেকে বড় হয় সেক্ষেত্রে তার বডির মধ্যে ঢুকবে, অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় সেক্ষেত্রে তার বডির মধ্যে ঢুকবে এবং এই স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। সুতরাং এবার এই স্টেটমেন্টটি নির্ভর করছে এই ইফ কন্ট্রোল স্টেটমেন্টের উপর। যদি ইফ কন্ট্রোল স্টেটমেন্টের কন্ডিশন ট্রু হয় তখনই শুধুমাত্র এই স্টেটমেন্টটি কাজ করবে। সুতরাং এটা হচ্ছে কন্ডিশনালি কন্ট্রোল স্টেটমেন্ট। এক্স্যাক্টলি সেম আমরা চাইলে পরবর্তীগুলোর জন্য করতে পারি। ইফ যদি নাম্বার থেকে জিরো বড় হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেই সংখ্যাটি হচ্ছে নেগেটিভ নাম্বার। সেক্ষেত্রে আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস অল। অ্যান্ড ফাইনালি আমি বলতে পারি যদি সংখ্যাটা জিরোর সমান হয়, এরকম বলে দিচ্ছি জিরোর সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো সংখ্যাটা হচ্ছে জিরো। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দেবো জিরো, দ্যাটস অল। তো আশা করি ইফ কন্ট্রোল স্টেটমেন্টের ব্যবহারটা এখান থেকে বুঝতে পেরেছেন। কিভাবে ইফ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করতে হয় সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে আমরা ইউজার কাছ থেকে কোনো একটা সংখ্যা নিতে পারি, বাট এই মুহূর্তে আমি জাস্ট স্ট্যাটিক একটা নাম্বার দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। যদি আমি এখানে 30 দেই নাম্বারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 30 গ্রেটার দেন 0 এটা কাজ করবে এবং বডির মধ্যে ঢুকবে, ঢোকার পর এখানে পজিটিভ নাম্বার প্রিন্ট করবে। বাট যতবারই আপনি ইফ ব্যবহার করবেন আপনার প্রোগ্রামে ইফ কন্ডিশন মাস্ট চেক করা লাগবে, এটা বাধ্যতামূলক। সুতরাং এখানে 30 অলরেডি পজিটিভ নাম্বার দেখানোর পরেও এখানে আসবে ইফের মধ্যে 30 লেস দেন 0 কিনা, অবশ্যই না। সুতরাং এটার বডির মধ্যে ঢুকবে না, এটা চেকিং শেষ। পরবর্তীতে আরও ইফ আছে, যতক্ষণ পর্যন্ত ইফ থাকবে সবগুলো চেক করা লাগবে। এবার এখানে চেক করবে 30 জিরোয়ের সমান কিনা, না অবশ্যই না, বডির মধ্যে ঢুকবে না, দ্যাটস অল। এবার চলুন প্রোগ্রামটাকে যদি আমরা রান করি .NET রানের মাধ্যমে, এবং এইখানে আমরা পজিটিভ নাম্বার দেখতে পাচ্ছি। সো পারফেক্টলি এই প্রোগ্রামটা কাজ করছে। তো এটা ছিল ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স, কিভাবে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। বাট একটা বিষয় আমরা যেটা খেয়াল করেছি
যে যদি এই ইফ স্টেটমেন্ট অলরেডি কাজ করে সেক্ষেত্রে এটা আসলে চেক করার কোনো দরকার ছিল না, কিন্তু যদি আমরা ইফ ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই সেটা চেক করবে। তো এই যে চেকিং, আননেসেসারি চেকিং আমরা কিভাবে স্কিপ করব, সেই জন্য যেটা ইউজ করতে পারি আমরা এলস ইফ ইউজ করতে পারি। এইখানেও আমরা এলস ইফ ইউজ করতে পারি। তাহলে বিষয়টা কি হচ্ছে, প্রথম কন্ডিশন অলওয়েজ ইফের মধ্যে রাখতে হবে, পরবর্তী কন্ডিশনগুলো আমরা এলস ইফের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো এইবার হবে কি, যদি এই কন্ডিশনটা কাজ করে ফেলে অলরেডি, এখানে আসার দরকার নেই, এই কন্ডিশনটা যদি কাজ করে ফেলে এখানে আসার দরকার নেই। সো এটা আরও মোর এফিশিয়েন্ট এখানে বোঝা যাচ্ছে। বিষয়টা আরেকটু এক্সপ্লেন করার জন্য আমি ড্রয়িংয়ে চলে আসলাম এইখানে। তো বিষয়টা হচ্ছে, ধরা যাক আপনার 5টা কন্ডিশন রয়েছে। ধরা যাক এখানে কন্ডিশন 1, 5টা কন্ডিশন চেক করতে হবে আপনার। এখানে কন্ডিশন 1 ধরলাম, এটা হচ্ছে কন্ডিশন, সাপোজ এখানে কন্ডিশন 2 ধরতেছি, একটু সময় নিচ্ছি আমি, এটা কন্ডিশন 2 C2, দুঃখিত আমি একটু ড্রয়িংয়ের সময় নিচ্ছি, ভেরি আনফর্চুনেট। এটা হচ্ছে C2, গ্রেট। অ্যান্ড দেন এটা হচ্ছে কন্ডিশন 3, ফাইন, কন্ডিশন 3, অ্যান্ড দেন এখানে কন্ডিশন 4, অ্যান্ড ফাইনালি ধরা যাক কন্ডিশন 5 আছে। সো আমার ব্যাড হ্যান্ড রাইটিংয়ের জন্য দুঃখিত, এখানে কন্ডিশন 5 আছে, দ্যাটস অল। সো 5টা কন্ডিশন যদি এরকম থাকে আপনার প্রোগ্রামের জন্য, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথম যে কন্ডিশনটা রয়েছে প্রোগ্রামের সেটা ইফের মধ্যে অবশ্যই রাখতে হবে, এটা মাস্ট ইফের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে ইফের জন্য। আবারও বলে নিচ্ছি এখানে যে প্রথম যে কন্ডিশনটা আছে সেটা ইফের মধ্যে রাখতে হবে, এটা বাধ্যতামূলক। গ্রেট। পরবর্তী যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আমরা কোথায় রাখতে পারবো, আমরা সেইগুলো চাইলে এলস ইফের মাধ্যমে প্রকাশ করতে পারবো। সো এইখানে এই যে কন্ডিশনগুলো রয়েছে এটাকে, অ্যান্ড দেন এখানে যেটা C3 রয়েছে বা C4 রয়েছে, প্রত্যেকটার জন্য আমরা যেটা করব এলস ইফ ব্যবহার করব। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে এলস ইফ ব্যবহার করব। আবার ওইখানে বলে নিচ্ছি অনেকটা লেডারের মতো জিনিসটা কাজ করবে। এখানে আমরা এলস ইফ ব্যবহার করব এটার জন্য, এই কন্ডিশনের জন্য, এবং সেম গোজ ফর দিস ওয়ান, আমরা এলস ইফ ব্যবহার করবো এটার জন্য এলস ইফ, এটার জন্য এলস ইফ। তাহলে হবে কি, যদি প্রথম স্টেটমেন্ট অলরেডি কাজ করে ফেলে সেক্ষেত্রে অন্যান্য কন্ডিশনগুলো আর চেক করার কোনো দরকার মনে করবে না। বাট যদি প্রথমটা ইনকেস কাজ না করে সেক্ষেত্রে তার ঠিক নিচের কন্ডিশন গিয়ে চেক করবে। যদি C2 কন্ডিশন যেটা সেটা কাজ করে, দ্যাটস ফাইন, এখানে থেমে যাবে। আদারওয়াইজ যদি এটা কাজ না করে সেক্ষেত্রে শুধুমাত্র C3-তে যাবে। সো আরও মোর এফিশিয়েন্ট এখানে হচ্ছে বিষয়টা। তো চলুন আবার ব্যাক করি। তাহলে এবার কি হবে, আমরা যখন এখানে 30 দিচ্ছি কিভাবে কাজ করবে প্রোগ্রামটা সেটা বোঝার চেষ্টা করি। 30 গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু, বডি কাজ করবে, সেক্ষেত্রে আর এলস ইফে যাবে না, এগুলো আর চেক করবে না। সো আগের চেয়ে অনেক এফিশিয়েন্ট টাইম সেভিং হচ্ছে এখানে। এবং আমরা যদি এটা রান করি, চলুন দেখি কি কাজ করে, পজিটিভ নাম্বার দেখাচ্ছে কিনা, এবং পজিটিভ নাম্বার দেখাচ্ছে, পারফেক্ট। এবার চলুন এখানে যদি আমি -30 দিই সেক্ষেত্রে কি হবে, অবশ্যই ইফ চেক করা লাগবে। সো ইফ -30 গ্রেটার দেন 0, এটা ট্রু না, সুতরাং ইফের বডির মধ্যে ঢুকবে না, এলস ইফে এই ক্ষেত্রে আসবে। -30 থেকে 0 বড় কিনা, অবশ্যই বড়, তাহলে এলস ইফের বডির মধ্যে ঢুকবে এবং এই স্টেটমেন্টটা কাজ করবে। দ্যাটস অল, এখানেই থেমে যাবে, কারণ আমরা এলস ইফের মধ্যে আছি এবং পরবর্তীতে এলস ইফ আছে। সো একটা এলস ইফ কাজ করেছে, দ্যাট মিনস এই এলস ইফে আর আসবে না, দ্যাটস অল। এবার যদি আমরা এখানে 0 দেই সেক্ষেত্রে কি হচ্ছে, 0 গ্রেটার দেন 0, পারফেক্ট, এটা কাজ করবে না, অবশ্যই কন্ডিশন ফলস, এখানে ঢুকবে না, সেক্ষেত্রে এলস ইফে আসবে। 0 লেস দেন 0, এটাও কাজ করবে না। দেন পরবর্তী এলস ইফে যাবে 0 = 0, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট করে দেখাবে 0। সো আমরা যদি প্রোগ্রামটা রান করি, এখানে দেখতে পাচ্ছেন 0 দেখাচ্ছে। ইন কেস আমরা যদি এমন কোনো কিছু দিতে চাই যেটা কিনা কোনো ডিজিটস না, সেক্ষেত্রে কীভাবে কাজ করবে। এখানে আরেকটা বিষয়, আমি চাইলে এই প্রোগ্রামটাকে আরও সিম্পলিফাই করতে পারি এলসের মাধ্যমে। এবার এলসের বিষয়টা নিয়ে আসি। আপনার প্রোগ্রামে যদি 100টা কন্ডিশন থাকে বা 10টা বা 6টা কন্ডিশন থাকে, সেক্ষেত্রে প্রথমটা ইফের মাধ্যমে প্রকাশ করবেন, বাকি ধরা যাক C5 পর্যন্ত সবগুলো এলস ইফের মাধ্যমে প্রকাশ করব। বাট লাস্ট যেটা রয়েছে অর্থাৎ C6 কন্ডিশন ব্যবহার না করে সেটাকে আমি এলসের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আবারও যে এই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছি, যদি আপনার প্রোগ্রামে 6টা কন্ডিশন থাকে সেক্ষেত্রে প্রথমটাকে অবশ্যই ইফের মাধ্যমে প্রকাশ করতে হবে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন অন্যান্য কন্ডিশনগুলোকে আপনি এলস ইফের মাধ্যমে প্রকাশ করতে পারবেন, আর সবার শেষের ক্ষেত্রে আপনি এলস ব্যবহার করতে পারবেন। এবার ফাইনালি এলস নিয়ে আসলাম, অর্থাৎ এলস আমরা জানি যদি কোনো একটা সংখ্যা পজিটিভ না হয়, যদি নেগেটিভ না হয়, সেক্ষেত্রে 100% আমরা জানি সেটা হচ্ছে 0। তাই এখানে শুধু তার জন্য কন্ডিশন চেক করার কোনো দরকার ছিল না, আমরা এলসের মাধ্যমে ডিরেক্টলি বলতে পারবো। এরকম এলসের ক্ষেত্রে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া লাগবে না। সো এই হচ্ছে এলস।
প্রথমটা অলওয়েজ ইফ থাকতে হবে, মাঝখানে আপনি 100টা এলস ইফ রাখেন কোনো সমস্যা নেই, শেষেরটা একেবারে শেষেরটা আপনি এলস রাখতে পারবেন। অর্থাৎ উপরের কেউ যদি কাজ না করে সেক্ষেত্রে ডেফিনেটলি এলস কাজ করবে। এলস হচ্ছে একেবারে শেষে, যদি উপরে কেউ একজন কাজ না করে সেক্ষেত্রে এলস কাজ করবে। তো যদি পজিটিভ না হয়, নেগেটিভ না হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি 0 হবে। এই হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচার। তো প্রোগ্রামটা আবারও যদি আমরা রান করি, এখানে দেখতে পাচ্ছেন 0 দেখাচ্ছে। সো আশা করি ইফ এলস এই তিনটা বিষয় খুব ভালোভাবে এখানে ব্যবহারটা বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তীতে আরও কয়েকটা প্রোগ্রাম করব এবং তার মাধ্যমে ইফ এলসের ব্যবহার আরও ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই।